হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা গত ক্লাস থেকে নতুন একটি সিরিজ শুরু করেছি, জিকে র্যাপিড ফায়ারের সিরিজ, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে প্রত্যেকটা সিরিজে 40টি করে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর করানো হবে প্রত্যেকদিন সকাল 7টা থেকে। এবং এখন আমি সুশোভন স্যার তোমাদের এই ক্লাসগুলো নেব সন্ধ্যা 6টায় এবং সকাল 7টায় 40টা 80টা করে প্রশ্নোত্তর প্র্যাকটিস হবে আপকামিং পরীক্ষার জন্য। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পাচ্ছ এবং বিগত 5 থেকে 6 বছর আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে এসেছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে। পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ এবং লড়াইয়ের ময়দানে নেমে গেছো। এই বছর কিন্তু একটা চাকরি তোমাদের পেতেই হবে, সেই লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু সেইভাবে পড়াশোনা শুরু করো। এবং বিগত ক্লাসের তোমরা কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছিলে যে 2000টা প্রশ্ন উত্তর এবং 50টা সেট করানোর কথা ছিল। আমি কথা দিচ্ছি তোমাদের যে প্রশ্নগুলো বাকি রয়েছে এবং সাথেই নতুন সিরিজের মধ্যে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, গত সেটের যে প্রশ্নগুলো বাকি ছিল আমি এই সেটের সাথেও কিন্তু সেগুলো সব করিয়ে দেবো। তোমাদের 2000 কেন, আরও বেশি প্রশ্ন উত্তর আমি এই র্যাপিড ফায়ার সিরিজের মাধ্যমে করিয়ে দেবো। তো প্রশ্ন নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না, তোমাদের একদম যেভাবে ক্লাস করাচ্ছি শুধু ফলো করতে থাকবে। তো আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো দেখব। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল সাঁওতালি ভাষাকে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। অনেকেই কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করেছিলে, তো সঠিক উত্তরটা জাস্ট মিলিয়ে নাও। সঠিক উত্তর হবে অপশান বি, 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাঁওতালি ভাষাকে সংবিধানের সংশোধনীর মধ্যে যুক্ত করা হয় এবং এটা হয়েছিল 2003 সালে। 2003 সালে 92তম সংবিধান সংশোধনীটা হয় এবং শুধুমাত্র সাঁওতালি ভাষা নয়, আর কি কি যুক্ত করা হয়েছিল? বোরো, ডংরি, সাঁওতালি এবং আর কি মৈথিলি। ঠিক আছে, এখানে বোরোকে বোডোও বলা হয় থাকে অনেক সময়। বোডো, ডোংরি, সাঁওতালি এবং মৈথিলি, এই 4টি ভাষাকে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করানো হয় সংবিধান সংশোধনী। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো এটারও সঠিক উত্তর প্রত্যেকেই করেছিলে, অপশান সি, হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। তো দুখানা হোমওয়ার্কের প্রশ্ন আমরা দেখে নিলাম। এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার টার্গেট থাকবে, খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব, র্যাপিড ফায়ার সিরিজ চলছে। সঠিক উত্তর হবে অপশান এ, 19শে এপ্রিল বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয়ে থাকে এবং এই বছরের থিম ছিল কিপ ইউর লিভার হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি। 2 নম্বর প্রশ্ন, টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী? সঠিক উত্তর হবে অপশান ডি, আলিয়া ভাট। আলিয়া ভাট টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাঁস এ ভিশন অ্যান্ড এজেন্ডা শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাঁস এ ভিশন অ্যান্ড অ্যান এজেন্ডা, এই শিরোনামে বই লিখেছেন কে? সঠিক উত্তর হবে অপশান বি, ভীমেশ্বরা চাল। 4 নম্বর প্রশ্ন, নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান নেভির পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশান এ, দীনেশ কুমার ত্রিপাঠী। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা,
সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে দুখানা ব্যাচ কোর্সের ক্লাস চলছে। এক আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই পরীক্ষার মেনের যে ডেসক্রিপটিভ পার্ট রয়েছে সেখানে ডেসক্রিপটিভ ব্যাচ করানো হচ্ছে, সম্পূর্ণ ভিডিও ক্লাস পাবে এবং সব বিষয়ের ডেসক্রিপশন ক্লাস পাবে একদম সিলেবাস অনুযায়ী। জেনারেল স্টাডিজ, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ বাংলার তোমরা ক্লাস পাবে। এছাড়া আপকামিং পুলিশ পরীক্ষার জন্য পুলিশ পরীক্ষা স্পেশাল ব্যাচ কোর্স 2024 লঞ্চ করা হয়েছে, যেখানে খাকি উড়িত হলে সেরা প্রস্তুতি তোমরা পাবে। জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি সিলেবাস অনুযায়ী, এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দুটো ব্যাচ কোর্সের ব্যাপারে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং খুবই স্বল্প মূল্যে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, যক্ষা রোগ এর আবিষ্কার নিচের কোন বিজ্ঞানী করেন? তো সঠিক উত্তর হবে অপশানে বিজ্ঞানী রবার্ট যক্ষা রোগের আবিষ্কার করেন এবং বিশ্ব যক্ষা দিবস প্রতি বছর 24শে মার্চ পালন করা হয়ে থাকে। এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। 6 নম্বর প্রশ্ন, তানজানিয়ার রাজধানীর নাম কি? 4টি শহরের নাম রয়েছে, নাইরোবি, লুসাকা, কাম্পালা এবং দারুসালাম। তো তানজানিয়ার রাজধানীর নাম নিচের কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, দারুসালাম হয়ে যাবে তানজানিয়ার রাজধানীর নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানীর নাম দেখে নেব পরীক্ষাতে আসার মতো। ইরাকের রাজধানী বাগদাদ, জর্ডানের রাজধানী আম্মান, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, সিরিয়ার রাজধানী দামেস্ক এবং ওমানের রাজধানী মাস্কাট। এবং এই যে সিরিয়ার রাজধানী দামেস্ক, এটি হচ্ছে বিশ্বের প্রাচীনতম শহর। 7 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? সিপাহী বিদ্রোহ কোন সময় হয়ে থাকে বা হয়েছিল? 1857, 1857। তো সেই সময় ভারতের গভর্নর জেনারেল নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ক্যানিং। 8 নম্বর প্রশ্ন, কে অমিত্রা ঘাত উপাধি গ্রহণ করেছিলেন? ভালো করে অপশনগুলো দেখে উত্তর করবে। 4টি অপশন রয়েছে, 4 জন রাজার নাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিন্দুসার। বিন্দুসার অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন। বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন মৌর্য বংশের দ্বিতীয় রাজা। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার। দেখো ঐতিহাসিক বিভিন্ন রাজা এবং তাদের নেওয়া উপাধিগুলো একটু আমরা দেখে নেব। দেখো সম্রাট অশোক, সম্রাট অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী, দেবনাং প্রিয়। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য, সকলোত্তর পথনাথ। বিম্বিসার, বিম্বিসার ছিলেন কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, তার উপাধি ছিল শ্রেণিক। আর বিন্দুসার মৌর্য বংশের দ্বিতীয় রাজা, তার উপাধি ছিল অমিত্রাঘাত। অজাতশত্রু, অজাতশত্রু হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা, তিনি উপাধি নিয়েছিলেন কুনিক। চন্দ্রগুপ্ত মৌর্য, তার উপাধি ছিল স্যান্ড্রোকটাস। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সকারি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি যাতে তোমরা আরো বেশি বেশি তথ্য জানতে পারো এবং এখান থেকেও প্রশ্ন এসে থাকবে কিন্তু, তো মিস করবে না। 9 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে, সঠিক উত্তর করে ফেলো খুব তাড়াতাড়ি। ফরেস্ট রিসার্চ সেন্টার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেরাদুনে অবস্থিত। দেখো কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং তাদের অবস্থান আমরা দেখে নেব। কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত রয়েছে পুসাতে, গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুটে অবস্থিত। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূরে অবস্থিত। জাতীয় পুষ্টি গবেষণাগার হায়দ্রাবাদে অবস্থিত। কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত। বহুবার পরীক্ষাতে এসেছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত, গুরুত্বপূর্ণ তথ্য। 10 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? নিচের কোন সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1843 সালে। কে এটি প্রতিষ্ঠা করেন বা সম্পাদক কে ছিলেন? এটির সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা, তাদের প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকদের নাম দেখে নেব। বেঙ্গল গ্যাজেট প্রথম পত্রিকা বলা যেতে পারে এটিকে, 1780 সালে প্রতিষ্ঠা হয় এবং সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। সমাচার দর্পণ প্রতিষ্ঠিত হয় 1818 সালে, জন ক্লার্ক মার্সম্যান এটির সম্পাদক ছিলেন। সংবাদ কৌমুদী শুরু হয় 1821 সাল থেকে, সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। পার্থনান পত্রিকার শুরু হয় 1833 সাল থেকে, সম্পাদক ছিলেন ডিরোজিও। সংবাদ প্রভাকর প্রতিষ্ঠাকাল 1831, সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার শুরু হয় 1853 সাল থেকে, সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকা শুরু হয় 1861 সাল থেকে, সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? নিচের কোন গভর্নর জেনারেল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি রামসে ম্যাকডোনাল্ড। দেখো 1932 সালের 16ই আগস্টে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন এই রামসে ম্যাকডোনাল্ড। 12 নম্বর প্রশ্ন, হেনলি লুপ কোথায় অবস্থান করে? হেনলি লুপ দেখতে পাওয়া যায় কিডনিতে বা বৃক্কে। তো বৃক্কের কোন অংশে হেনলি লুপ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি মেডালা নামক অংশে। 13 নম্বর প্রশ্ন, ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? বিভিন্ন কেমিক্যাল তাদের রাসায়নিক নাম সংকেত পরীক্ষাতে এসে থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শোধক কপার সালফেটের রাসায়নিক নাম ব্লু ভিট্রিয়াল। দেখো কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য, তাদের রাসায়নিক নাম এবং সংকেত আমরা দেখে নেব। প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম হলো সেটির ক্যালসিয়াম সালফেট হাইড্রেট, সংকেত 2CaSO4H2O। দার্শনিকের উল, তার রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড, সংকেত ZnO। বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, সংকেত NaHCO3। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, সংকেত CaOClCl। ক্যালামেল সেটির রাসায়নিক নাম মার্কিউরাস ক্লোরাইড, সংকেত AgCl2। 14 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের 7টি প্যাগোডা কোন রাজবংশের সাক্ষ্য? এটা হচ্ছে বহন করে। মহাবলীপুরমের যে রথ মন্দির, গুরুত্বপূর্ণ রথ মন্দির, তো সেগুলোর নির্মাণ কোন রাজবংশের রাজারা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশানে পল্লব রাজবংশের রাজারা। 15 নম্বর প্রশ্ন দেখো, ঢালো কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? বিভিন্ন আঞ্চলিক বা লোকনৃত্য বা প্রাদেশিক নৃত্যের সম্পর্কে প্রশ্ন আসতে পারে, কোন রাজ্যে কোন নৃত্য দেখতে পাওয়া যায়। তো ঢালো কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি গোয়াতে দেখতে পাওয়া যায়। দেখো বিভিন্ন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্যান্স বা লোকনৃত্য আমরা দেখে নেব। আসামে দেখতে পাওয়া যায় বিহু, খেলগোপাল। মেঘালয়ের লোকনৃত্য দেখো লাহো নংক্রেম। নাগাল্যান্ডের লোকনৃত্য রংমা বাম্বু। মিজোরামের লোকনৃত্য খুয়াল্লাম চেরাও। ঝাড়খণ্ডের লোকনৃত্য ছৌ এবং সরহুল।
গুজরাটের লোকনৃত্য গরবা এবং ডান্ডিয়া রাস। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 16 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম হলো নিচের কোন কমিশন? ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাধাকৃষ্ণন কমিশন। দেখো কিছু গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন, তাদের উদ্দেশ্য কি ছিল সেগুলো একটু দেখব। অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। ভগবতী কমিটি জনকল্যাণের সাথে সম্পর্কিত। বলবন্ত রাজ মেহতা কমিটি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত। ভার্মা কমিটি বা কমিশন বাণিজ্যিক ব্যাংকের সাথে সম্পর্কিত ছিল এবং দান্ডওয়ালা কমিটি ছিল আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্কিত। 17 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম কেলভিন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য এবং 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটা গোটা ভারত তথা এশিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। 18 নম্বর প্রশ্ন, টুথব্রাশ কোন শ্রেণীর লিভার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার কি কেমন হয়? একদিকে হচ্ছে আলম্ব থাকবে, ঠিক আছে, একদিকে থাকবে কি বাধা, আর মাঝখানে কি হবে বল প্রযুক্ত হবে। এদিকে বাধা বা কি হবে ভর, আর একদিকে হবে বল প্রযুক্ত। ওকে, তো সেই ফর্মুলা একটু তৃতীয় শ্রেণীর লিভার সম্পর্কে দেখবো। দেখো, যে লিভার দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে, অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিদ্যুৎ বল প্রয়োগ করা হয় তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়ে থাকে। যেমন কি কি, মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন এবং সাথে টুথব্রাশের উদাহরণও আমরা দেখলাম। এবং এই তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কেমন হয়ে থাকে? সর্বদা একের থেকে কম হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন দেখো, আয়োডিন কোন রোগের আক্রান্ত ব্যক্তিদের দেয়া হয়? ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে আয়োডিনের অভাবে কোন রোগটি দেখা যায়? তো সঠিক উত্তর হবে অপশন এ, আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়ে থাকে এবং গয়টার আক্রান্ত রোগীর ব্যক্তিদের আয়োডিন দেওয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রোগ এবং কোন কোন দূষকের জন্য বা কিসের জন্য হয়ে থাকে একটু দেখে নেব। মিনামাটা রোগ হয়ে থাকে পারদের জন্য। ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিকের জন্য। ডার্মাটাইটিস রোগটি হয়ে থাকে ক্রোমিয়ামের জন্য। লিউকেমিয়া রোগটি হয়ে থাকে বেনজিন বাষ্পের জন্য এবং পিঙ্ক ডিজিজ দেখতে পাওয়া যায় মার্কারি বা পারদের জন্য। 20 নম্বর প্রশ্ন, ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্বটি বলা হয় নিচের কোন তত্ত্ব? বিজ্ঞানের উপর থেকে, সরি এটা বিজ্ঞান নয়, এটা হচ্ছে অর্থনীতির উপর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্ব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সর্বনিম্ন ব্যয় তত্ত্ব হয়ে যাবে ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্ব। 21 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান? অর্থাৎ নিচের কোন বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, শাক্য। যে কারণে তার অপর নাম শাক্য মুনি। গৌতম বুদ্ধের অপর নাম কি? শাক্য মুনি। তো গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। দেখো তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর একটি রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম কি ছিল? সিদ্ধার্থ। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ বাড়ি ছেড়ে চলে যান এবং একটানা 39 দিন ধ্যান করার পর গৌতম বিহারের বোধগয়ায় একটি পিপল গাছের নিচে বোধি বা জ্ঞান লাভ করেন। বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথ গ্রামে। এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন বা আইনের চাকা ঘোরানো নামে পরিচিত রয়েছে। তিনি উত্তরপ্রদেশের কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মারা যান এবং এই ঘটনাটি মহাপরিনির্বাণ নামে পরিচিত রয়েছে। এবং তিনি ভগবান বিষ্ণুর দশম
অবতার বা 10 অবতারের নবম বলে বিশ্বাস করা হয়ে থাকে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম। এই তথ্যটা ভালো করে দেখবে, তিনি কবে জন্মগ্রহণ করছেন, তিনি কবে মারা যাচ্ছেন, কত বছর বয়সে মারা যাচ্ছেন, মারা যাওয়ার ঘটনাকে কি বলা হচ্ছে, ধর্মোপদেশ কোথায় দেওয়া হচ্ছে, ধর্মোপদেশ দেওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং তাকে ভগবান বিষ্ণুর নবম অবতার বলা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশনগুলো পড়েনি, এ, বি, সি, ডি। তো নিচের কোন স্থান থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অগ্নাশয় থেকে। 23 নম্বর প্রশ্ন, লিভসন কার রাজধানী? নিচের কোন দেশের রাজধানী লিভসন? সঠিক উত্তর হবে অপশন সি, পর্তুগালের রাজধানী। 24 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল নিচের কোন সালে? একদম ইজি প্রশ্ন। কত তারিখে হয়? 13ই এপ্রিল। কোথায় হয়? অমৃতসর, পাঞ্জাবের। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1919 সালে। 25 নম্বর প্রশ্ন, মানব দেহের রক্তের কত শতাংশ জল থাকে? রক্তের মধ্যে কত শতাংশ জল থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 90% জল থাকে রক্তে। 26, এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। আশা করছি সঠিক উত্তর তোমরা পারবে। এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, খুশবন্ত সিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের লেখা বইয়ের ব্যাপারে আমরা একটু দেখব। সর্দার বল্লভভাই প্যাটেলের লিখিত বই ভারত বিভাজন। লালা লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলকের লেখা গুরুত্বপূর্ণ বই গীতা রহস্য। সরোজিনী নাইডুর লেখা গুরুত্বপূর্ণ বই গোল্ডেন থ্রেশহোল্ড। বি আর আম্বেদকরের গুরুত্বপূর্ণ লেখা বই ওয়েটিং ফর এ ভিসা। 27, প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন? প্রথম ভারতীয় মহিলা সম্পর্কে প্রশ্ন আসতে পারে বিভিন্ন ক্ষেত্রতে, বিভিন্ন ভারতীয় মহিলা প্রথম কে ছিলেন সেই ব্যাপারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছিলেন। এবং কত সালে এই এভারেস্ট জয় করেন? 1984 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ভারতীয় প্রথম মহিলার নাম দেখে নেব এবং তাদের ভূমিকা কোন কোন ক্ষেত্রে ছিল সেগুলো দেখব। দেখো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার তিনি রমা দেবী। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি আন্না চণ্ডী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এম ফাতিমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা সেঠ। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য নার্গিস দত্ত এবং লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি? চারটি অপশন দেখো, শিলালিপি, মুদ্রা, পাণ্ডুলিপি নাকি প্রত্নতাত্ত্বিক খনন। সিন্ধুলিপির ভাষা উদ্ধার করতে পারেনি, তার মানে শিলালিপি হবে না। মুদ্রাও যেগুলো উদ্ধার হয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি মুদ্রাও ঠিক বলা চলে না, সেগুলো অ্যাকচুয়ালি অলংকার টাইপের। এবং পাণ্ডুলিপি তো উদ্ধারই হয়নি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি প্রত্নতাত্ত্বিক খনন। ঠিক আছে, সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেন? 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন এবং এই হরপ্পা আবিষ্কারের মাধ্যমে সিন্ধু সভ্যতার আবিষ্কারটা অ্যাকচুয়ালি হয়। 29, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? চারটি অপশন, সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন কে। দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের অভাবজনিত রোগ আমরা দেখে নেব। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ,
রেনাল স্টোন, ক্যারাটোম্যালেসিয়া, টোড স্কিন বা ফিনোডার্মা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বির অভাবে বেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি2 অভাবে গ্লসাইটিস এবং স্টোমাটোস্টাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা রোগটি দেখতে পাওয়া যায়। এটা ভিটামিন বি5 নয়, এটা বি3 হবে, ভুল রয়েছে। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি12 এর অভাবে রক্তাল্পতা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি, ভিটামিন ডির অভাবে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব রোগ দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ রোগটি দেখতে পাওয়া যায়। 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? চেষ্টা করো করার। সঠিক উত্তর হবে অপশন ডি, গুলজারি লাল নন্দ। 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বাগান নামে কোন স্থান খ্যাত? চারটি শহরের নাম রয়েছে। সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, তাঞ্জোর হয়ে যাবে দক্ষিণ ভারতের বাগান। দেখো বিভিন্ন শহরের নাম দেখবো এবং তাদের কি কি উপনাম দেখে নেবো। পাঁচমারির উপনাম সাতপুরার রানী। বারাণসী শহরটি মন্দিরের শহর নামে পরিচিত। পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গে ধানের গোলা নামে পরিচিত। আলিগড় তালাচাবি শহর নামে পরিচিত। পানিপথ যুদ্ধের শহর নামে পরিচিত, কেননা পানিপথে অনেকগুলো যুদ্ধ হয়েছে। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ। এবং কার্সিয়াং সাদা অর্কিডের দেশ নামে পরিচিত রয়েছে। 32, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর এবং দক্ষিণ ভারত জয় করেছিলেন। দক্ষিণ ভারত জয় করেন। এই মালিক কাফুরের সাহায্য নিয়েই আলাউদ্দিন খিলজি কি করেন? দক্ষিণ ভারত জয় করেন। মালিক কাফুরের একটি নাম ছিল, ঠিক আছে, একটা ডাক নাম ছিল বা উপাধি বলতে পারো, ঠিক আছে, উপাধি। সেটা কি? পরীক্ষায় আসে, হাজার দিনারি। হাজার দিনার বা তখনকার দিনের 1000 টাকা দিয়ে আলাউদ্দিন খিলজি মালিক কাফুরকে কিনে নিয়ে এসেছিলেন, সেই থেকে নাম হাজার দিনারি। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ রাজার নাম দেখবো এবং সেনাপতির নাম দেখবো। ধর্মপালের সেনাপতির নাম গর্গ, আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম মালিক কাফুর, মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম বখতিয়ার খিলজি, আকবরের সেনাপতির নাম মান সিংহ এবং শেরশাহ সেনাপতির নাম ব্রহ্মজিৎ গৌর। 33, কাশ্মীরের আকবর নামে বা আকবর কাকে বলা হয়ে থাকে? ভিভিআই করবে প্রশ্নটিকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এটি। নিচের কোন ব্যক্তি কাশ্মীরের আকবর নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, জয়নাল আবেদিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত কি নাম একটু দেখে নেব। মোহাম্মদ বিন তুগলকের পরিচিত নাম পাগলা রাজা। আমির খসরুর ডাক নাম ভারতের তোতা পাখি। মহাকবি কালিদাসের ডাক নাম কি? ভারতের শেক্সপিয়ার। চাণক্যের ডাক নাম ভারতের মেকিয়া ভ্যালি। জিভি যোশীর ডাক নাম কাকা সাহেব এবং জগজীবন রামের পরিচিত নাম বাবুজি। 34, ভারতীয় সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা করা হয়েছে? থার্টি ফোরের সঠিক উত্তর হবে অপশন সি, 368 নম্বর আর্টিকেল এবং পার্ট কত? পার্ট 20XX। 35 নম্বর প্রশ্ন, জাপানের সংসদ কি নামে পরিচিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন দেশের সংসদ বা পার্লামেন্ট কি নামে পরিচিত একটু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডায়েট নামে পরিচিত রয়েছে জাপানের সংসদ। দেখো বিভিন্ন দেশের নাম দেখবে এবং সেই দেশের আইনসভার কি নাম একটু দেখে নেব। আফগানিস্তানের আইনসভার নাম শোরা, মালদ্বীপের আইনসভার নাম মজলিস, মায়ানমারের আইনসভার নাম পাইতু হুলটাও, ইসরায়েলের আইনসভার নাম ন্যাসেট, ডেনমার্কের আইনসভার নাম ফোকেট, মঙ্গোলিয়ার আইনসভার নাম খুরাল, ক্রোয়েশিয়ার আইনসভার নাম সাবর,
রাশিয়ার আইনসভার নাম ডুমা। 36, তুন্দ্রা কথার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, বরফ ঢাকা অঞ্চল হয়ে যাবে তুন্দ্রা কথার অর্থ। এই তুন্দ্রা অঞ্চল কোথায় রয়েছে? সাইবেরিয়া। 37, রুদ্রসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, ত্রিপুরাতে অবস্থিত রয়েছে রুদ্রসাগর হ্রদ। দেখো বিভিন্ন হ্রদের নাম দেখবে এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেব। কোল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, ভীমনাথ হ্রদ কেরালাতে অবস্থিত, পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত, উলার হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত এবং ডাল হ্রদ শ্রীনগরে অবস্থিত রয়েছে। এখান থেকে আরো কিছু তথ্য দিই। কোল্লেরু হ্রদ পরীক্ষা প্রশ্ন আছে, কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। চিল্কা হ্রদ হচ্ছে লার্জেস্ট লাগুন অর্থাৎ বৃহত্তম উপহ্রদ। সম্বর হ্রদ এটি হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। ভীমনাথ দীর্ঘতম হ্রদ। উলার হ্রদ বৃহত্তম স্বাদু জলের হ্রদ। লোকটাক হ্রদ এটা মণিপুরে অবস্থিত এবং এর উপর কেইবুল লামজাও একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। ওকে, আর ডাল হ্রদ একমাত্র ভাসমান ইন্ডিয়ান পোস্ট অফিস এখানে অবস্থিত। দেখো কত তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম শুধুমাত্র হ্রদ থেকে। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম কার্বনেট। 39 নম্বর প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে নিচের কোন চ্যানেল? সঠিক উত্তর হবে অপশন এ, 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল। দেখো বিভিন্ন সীমা রেখা এবং তাদের অবস্থান দেখে নেব। ডানকান প্যাসেজ প্রবাহিত হচ্ছে গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্য থেকে। 8 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে মালদ্বীপ এবং মিনিকয়কে। 9 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে যাচ্ছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে বিচ্ছিন্ন করেছে এবং জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, সম্পূর্ণরূপে ভারতের প্রধান ভূমির সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিচের কোনটি? ভালো করে প্রশ্নটা পড়বে, খুবই ট্রিকি প্রশ্ন এটা। প্রশ্ন কি বলেছে? সম্পূর্ণরূপে ভারতের প্রধান ভূমির সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিচের কোনটি? তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নন্দা দেবী। যদি নর্মাল প্রশ্ন আসে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, যদি শুধু প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন কি হয়ে যাবে? কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আর যদি বলে প্রধান ভূমি মেনল্যান্ড, তখন কি হয়ে যাবে? নন্দা দেবী, ঠিক আছে। কেন? কাঞ্চনজঙ্ঘা শুধুমাত্র ভারত নয়, ভারতেও অবস্থিত রয়েছে এবং নেপালেও অবস্থিত রয়েছে।
তো যে কারণে এটা একটা ডিসপুট হয়ে রয়েছে। কিন্তু পুরোপুরিভাবে নন্দা দেবী কিন্তু ভারতের মেনল্যান্ডের মধ্যে অবস্থিত রয়েছে। তো সেই জন্য মেনল্যান্ড যদি বলে তখন হবে নন্দা দেবী, আর নর্মালি সর্বোচ্চ শৃঙ্গ তখন হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। ওকে, তো আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। সূর্যালোক থেকে কোন ভিটামিন পাওয়া যায়, এটা তোমাদের এইচটা থাকলো। দ্বিতীয় হোমওয়ার্ক, ধর্মনিরপেক্ষ বা সেকুলার এই কথাটি ভারতীয় সংবিধানে কত সালে সংযোজিত করা হয়েছে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। টাইম একটু বেশি লাগবে, ক্লাসগুলো লেন্দি এবার থেকে হবে, কিন্তু এখান থেকে তোমরা খুব ভালোভাবে প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করতে পারবে। সাথে এক্সট্রা নোটস আমি রাখার চেষ্টা করছি, যেখান থেকে অনেক অনেক তথ্য তোমরা জানতে পারবে। ওকে, তো ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করো। আপকামিং সমস্ত পরীক্ষা, শুধু পুলিশ পরীক্ষা কেন, যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখান থেকে প্রস্তুত হয়ে যাবে। তো আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, যার যেটি প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।